আজ আমরা বাংলাদেশের টেক জগতের কিছু সাম্প্রতিক খবর নিয়ে একটু গভীরে যাব আর কি। হ্যাঁ, আমাদের হাতে সোর্স হিসেবে আছে টেক ওয়ার্ল্ড বাংলাদেশ আর্কাইভ ২৮ জানুয়ারি ২০২৬-এর কিছু শিরোনাম। সব মিলিয়ে একটা বড় ছবি আঁকার চেষ্টা করা যাক। আর শুরু করার জন্য তো একটা দারুণ টপিক আছে আমাদের হাতে। একদম, যে খবরটা নিয়ে বেশ কিছুদিন ধরেই প্রচুর কথা হচ্ছিল, বাংলাদেশে স্টারলিংকের আগমন। হ্যাঁ, খবরটা অবশেষে একটা নক্কর রূপ পেল। আর এটা কিন্তু শুধু আরেকটা ইন্টারনেট কোম্পানি আসার মতন সাধারণ ঘটনা না, এর প্রভাবটা বেশ সুদূর প্রসারী হতে পারে। ওকে, তাহলে চলুন এটাকেই একটু ভাঙা যাক। খবর বলছে যে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড BSCL তারা স্টারলিংকের ইন্টারনেট সেবা দেওয়ার জন্য বি-ট্র্যাক সলিউশনস লিমিটেডকে অথরাইজড পার্টনার করেছে। এখন সাধারণ মানুষের ভাষায় এর মানে কি দাঁড়ালো? আমি কি আশা করতে পারি যে আগামী বছর আমার গ্রামের বাড়িতে, যেখানে মোবাইল নেটওয়ার্ক পেতে এখনো বাড়ির ছাদে ঘুরতে হয়, সেখানে আমি কোনো বাফারিং ছাড়াই ভিডিও কল করতে পারবো? এটা কি সত্যি এতটা সহজ হবে? প্রশ্নটা খুব বাস্তবসম্মত। দেখুন, থিওরিটিক্যালি যদি বলি, উত্তরটা হলো হ্যাঁ। স্টারলিং যেহেতু লো আর্থ অরবিট স্যাটেলাইট ব্যবহার করে, পৃথিবীর খুব কাছাকাছি থাকে, তাই এর ল্যাটেন্সি ডেটা যাওয়া আসার সময়টা অনেক কমে যায়, প্রায় ফাইবার অপটিক কেবলের মতো। ও আচ্ছা। তো দুর্গম পাহাড়ি এলাকা বা বিচ্ছিন্ন কোনো দ্বীপেও হাই স্পিড ইন্টারনেট পাওয়া সম্ভব। কিন্তু আপনি যে বললেন কতটা সহজ হবে, এই প্রশ্নের উত্তরটা একটু জটিল। সেখানেই আসল চ্যালেঞ্জটা। একদম। এখানে বি-ট্র্যাক সলিউশনসের মতো একটা লোকাল পার্টনারের ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ। তাদের কাজ তো শুধু ডিভাইস বিক্রি করা হবে না, বরং ইনস্টলেশন, গ্রাহক সেবা আর আমাদের এখানকার পরিবেশের সাথে প্রযুক্তিটাকে খাপ খাওয়ানো, এই সব কিছু দেখতে হবে। সোজা কথায়, প্রযুক্তিটা আছে, কিন্তু সেটাকে আপনার গ্রামের বাড়ির ছাদ পর্যন্ত নির্বিঘ্নে পৌঁছে দেওয়ার পথটাই এখন তৈরি করতে হবে। ইন্টারেস্টিং। তার প্রযুক্তি একা সব সমাধান করে না, স্থানীয় বাস্তবায়নটাও সমান জরুরি। আচ্ছা, এই খবরের পাশেই আরেকটা খবর আমার চোখে পড়ছে, যা হয়তো এই ছবিরই আরেকটা অংশ। কোনটা? ওই যে প্রধান উপদেষ্টার ডিজিটাল সংযোগ প্রকল্পের অধীনে ১০০টা উপজেলায় উপজেলা সেবা ও তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। আর এখানে ফয়েজ আহমদ তৈয়েবের একটা উক্তি আছে, উপজেলা থেকেই ডিজিটাল অর্থনীতির ভিত্তি গড়তে হবে। এই দুটো কি তাহলে একই সুতোয় গাঁথা? একেবারে। এই সংযোগটা ধরতে পারাটাই আজকের আলোচনার মূল বিষয়। একদিকে স্টারলিংকের মতো প্রযুক্তি আকাশ থেকে তথ্যের হাইওয়ে নামিয়ে আনছে, অন্যদিকে এই উপজেলা আইটি সেন্টারগুলো সেই হাইওয়েতে চলার জন্য ড্রাইভার তৈরি করছে, অর্থাৎ ডিজিটাল সাক্ষরতা আর প্রয়োজনীয় দক্ষতা তৈরি করছে। ওয়াও! তার স্টারলিংক যদি হাইওয়ে হয়, তাহলে এই আইটি সেন্টারগুলো হলো ড্রাইভিং স্কুল। দারুণ উপমা তো। হ্যাঁ, তুলনাটা সুন্দর, কিন্তু এখানে একটা ঝুঁকির কথাও বলতে হয়। হাইওয়ে তৈরি হলেই যে সবাই মার্সিডিজ চালাবে তা তো নয়, অনেকেই হয়তো শুধু হেঁটে পার হবে। ঠিক। অর্থাৎ শুধু ইন্টারনেট সংযোগ আর প্রাথমিক আইটি প্রশিক্ষণ দিলেই কিন্তু ডিজিটাল অর্থনীতি দাঁড়িয়ে যাবে না। আমাদের স্থানীয় ভাষায় কন্টেন্ট লাগবে, স্থানীয় সমস্যার সমাধান ভিত্তিক অ্যাপ লাগবে, অনলাইন পেমেন্টের সহজলভ্যতা লাগবে, এই গাড়িগুলোও তৈরি করতে হবে। নইলে এই হাইওয়ে শুধু বিনোদনের জন্য ব্যবহৃত হবে, অর্থনীতির চালক হবে না। পয়েন্ট। এই উপজেলা কেন্দ্রগুলোর আসল সাফল্য নির্ভর করবে তারা শুধু অপারেটর তৈরি করছে নাকি উদ্যোক্তা তৈরি করতে পারছে তার উপর। দারুণ পয়েন্ট। তার অবকাঠামো আর দক্ষতার পাশাপাশি একটা পুরো ইকোসিস্টেমও লাগবে। আর সেই ইকোসিস্টেমের একটা অংশ তো হলো ডিভাইস, তাই না? অবশ্যই। আমাদের সোর্সে শাওমির নতুন দুটি ট্যাব রেডমি প্যাড 2 প্রো দেশের বাজারে আনার খবরও আছে। তাহলে কি বলা যায়, একদিকে হাইওয়ে আসছে, ড্রাইভার তৈরি হচ্ছে, আবার সাশ্রয়ী মূল্যের গাড়িও বাজারে চলে আসছে? একদম। অবকাঠামো, দক্ষতা এবং ডিভাইস, এই তিনটি জিনিসই একসাথে এগোচ্ছে। এটা একটা স্বাস্থ্যকর ডিজিটাল রূপান্তরের লক্ষণ। এখন চ্যালেঞ্জ হলো এই তিনটিকে ব্যবহার করে স্থানীয় পর্যায়ে সত্যি সত্যি অর্থনৈতিক সুযোগ তৈরি করা। এই স্থানীয় প্রেক্ষাপট থেকে চলুন এবার একটু আন্তর্জাতিক টেক জায়ান্টদের দিকে তাকাই, কারণ ভবিষ্যতের প্রযুক্তি তো ওখানেই তৈরি হচ্ছে। আইফোন লাভারদের জন্য একটা দারুণ খবর আছে। আইফোন 18 প্রো আর আইফোন 18 প্রো ম্যাক্স নিয়ে নতুন কিছু তথ্য ফাঁস হয়েছে। কোম্পানিগুলো সর্বোচ্চ গোপনীয়তা বজায় রাখে, কিন্তু তাদের সাপ্লাই চেইন এত বিশাল আর জটিল যে কোথাও না কোথাও থেকে তথ্য বেরিয়ে আসে। হ্যাঁ, ঠিক। আর এই ছোট ছোট তথ্যগুলো কিন্তু শুধু গ্রাহকদের জন্যই উত্তেজনার না, এগুলো পুরো ইন্ডাস্ট্রিকে একটা দিক নির্দেশনা দেয়।
যেমন ধরুন ক্যামেরার জন্য নতুন সোনি সেন্সর ব্যবহারের খবরটা যদি সত্যি হয় তাহলে বোঝা যাবে মোবাইল ফটোগ্রাফিতে অ্যাপল এবার লো লাইট পারফরম্যান্সকে টার্গেট করছে। যেটা স্যামসাং বা গুগলের মতো প্রতিযোগীদের উপরও একটা চাপ তৈরি করবে। অবশ্যই করবে। আর পারফরম্যান্সের কথা যখন উঠলই তখন কোয়ালকমের খবরটা এর সাথে যোগ না করলেই নয়। তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ চিপ স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 6 এর কথা শোনা যাচ্ছে। কিন্তু সবচেয়ে আকর্ষণীয় দিকটা হলো আল্ট্রা মডেলের ফোনগুলোর জন্য নাকি গতি বাড়ানোর উদ্দেশ্যে একটি বিশেষায়িত চিপও আসতে পারে। এই বিশেষায়িত বা এলিট শব্দটা কি শুধুই মার্কেটিং, নাকি এর পেছনে আসলেই গুরুত্বপূর্ণ কিছু আছে? না না, এটা শুধু মার্কেটিং একদমই নয়, বরং বলা যায় স্মার্টফোন প্রসেসিংয়ের ভবিষ্যৎ এটাই। এখানে বিশেষায়িত শব্দটা খুব গুরুত্বপূর্ণ। এর মানে হলো ফোনের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ থেকে কিছু নির্দিষ্ট কাজ, যেমন ধরুন ক্যামেরার ইমেজ প্রসেসিং বা এআই মডেল চালানোর কাজগুলো, সেগুলোকে আলাদা করে আরও শক্তিশালী করা হচ্ছে। মানে ব্যাপারটা কেমন? ভাবুন, আপনার ফোনের মূল ইঞ্জিনকে আর সব কাজ করতে হচ্ছে না। ছবির জন্য বা গেমের গ্রাফিক্সের জন্য আলাদা ছোট ছোট বিশেষজ্ঞ ইঞ্জিন থাকছে। এর ফলে শুধু যে অ্যাপগুলো দ্রুত চলে তাই নয়, ব্যাটারির লাইফও বাঁচে, কারণ সঠিক কাজের জন্য সঠিক পরিমাণ শক্তি ব্যবহার করা হয়। ওয়াও! তার মানে একটা সাধারণ মাল্টিটাস্কারের বদলে ফোনের ভেতরে অনেকগুলো স্পেশালিস্ট কাজ করছে। এর ফলে কি আমরা স্মার্টফোনের ব্যবহারে কোনো বাস্তব পরিবর্তন দেখতে পাবো? অবশ্যই। যেমন ধরুন রিয়েল টাইম ভিডিও এডিটিং বা এআর অ্যাপ চালানো, এগুলো সাধারণ সিপিইউ এর ওপর প্রচণ্ড চাপ ফেলে, কিন্তু একটা বিশেষায়িত চিপ থাকলে এই কাজগুলো মাখনের মতো মসৃণ হবে। ফটোগ্রাফির ক্ষেত্রে ফটোগ্রাফির ক্ষেত্রে এটা ছবির নয়েজ কমানো, কালার ঠিক করা বা পোর্ট্রেট মোডে আরও নিখুঁতভাবে ব্যাকগ্রাউন্ড ব্লার করার মতো কাজগুলো চোখের পলকে করতে পারবে। এক কথায় স্মার্টফোনগুলো জ্যাক অফ অল ট্রেডস থেকে মাস্টার অফ স্পেসিফিক টাস্কসের দিকে যাচ্ছে। দক্ষতার এই বিশেষীকরণ থেকে এবার চলুন কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে যাই। এখানে একটা খবর আছে যেটা আমার কাছে বেশ বড়সড় একটা প্লট টুইস্ট মনে হয়েছে। ও, কোনটা? চ্যাটজিপিটি, যেটা ওপেন এআই এর তৈরি, সেটা এখন নাকি ইলন মাস্কের প্রতিষ্ঠান XAI এর তৈরি গ্রকিপিডিয়া থেকে তথ্য ব্যবহার করছে। জিপিটি 5.2 মডেলে নাকি এই পরিবর্তন দেখা যাচ্ছে। দুটো তো সরাসরি প্রতিযোগী, তাহলে এমনটা কেন হচ্ছে? এটা আসলেই একটা আলোড়ন ফেলার মতো খবর, আর এর অনেকগুলো সম্ভাব্য ব্যাখ্যা হতে পারে। বিষয়টাকে শুধু তথ্যের নিরপেক্ষতা দিয়ে দেখলে হবে না, এটা এআই জগতের ক্ষমতার ভারসাম্য নিয়েও একটা বড় প্রশ্ন তুলে ধরে। সেটা কিভাবে? এতদিন ওপেনএআইয়ের ডেটা সংগ্রহের পদ্ধতি ছিল অনেকটা ব্ল্যাক বক্সের মতো। এখন তাদের একজন সরাসরি প্রতিযোগীর ডেটাবেস ব্যবহার করতে হচ্ছে। এটা হয় ওপেনএআইয়ের নিজস্ব ডেটা সংগ্রহের সীমাবদ্ধতা অথবা XAI এর ডেটা সেটের অনন্য শ্রেষ্ঠত্বকে নির্দেশ করে। তার আগে একটু পরিষ্কার করে নেওয়া যাক, এই গ্রকিপিডিয়া জিনিসটা আসলে কি? এটা কি উইকিপিডিয়ার মতোই কিছু? ভালো প্রশ্ন। গ্রকিপিডিয়াকে উইকিপিডিয়ার লাইভ নিউজ চ্যানেল সংস্করণ ভাবতে পারেন। উইকিপিডিয়া হলো একটা সম্পাদিত প্রকাশিত বইয়ের মতো, যা নির্ভুল কিন্তু আপডেট হতে সময় নেয়। আচ্ছা। অন্যদিকে গ্রকিপিডিয়া XAI ব্যবহার করে রিয়েল টাইমে এক্স মানে সাবেক টুইটার এই ধরনের প্ল্যাটফর্ম থেকে তথ্য বিশ্লেষণ করে। তাই এটা ব্রেকিং নিউজ বা চলমান বিতর্কের উপর প্রায় সঙ্গে সঙ্গেই একটা প্রাথমিক ধারণা দিতে পারে, যদিও এর তথ্যের গভীরতা বা যাচাই প্রক্রিয়া উইকিপিডিয়ার মতো কঠোর না। তাহলে চ্যাটজিপিটি কেন এটা ব্যবহার করছে? দ্রুত তথ্য পাওয়ার জন্য? যেখানে তারা একই ধরনের উৎস থেকে তথ্য নিয়ে একই ধরনের উত্তর তৈরি করে। বুঝতে পারছি। গ্রকিপিডিয়ার রিয়েল টাইম আর কিছুটা অগোছালো ডেটা হয়তো সেই ইকো চেম্বার ভাঙতে সাহায্য করছে, কিন্তু এর কৌশলগত দিকটা আরও গভীর। ভবিষ্যতে হয়তো আমরা দেখব সেরা এআই মডেলগুলো এককভাবে তৈরি না হয়ে বিভিন্ন বিশেষায়িত ডেটা সোর্সের একটা ফেডারেশন হিসেবে কাজ করছে। ইন্টারেস্টিং। মানে এক একটা মডেল এক একটা বিষয়ে স্পেশালিস্ট হবে। ঠিক তাই। কোনো মডেল হয়তো বৈজ্ঞানিক গবেষণাপত্র বিশ্লেষণে সেরা, কোনোটায় রিয়েল টাইম খবর সংগ্রহে, আবার কোনোটা কোডিংয়ে।
আজকের এই ঘটনা হয়তো সেই ভবিষ্যতেরই একটা ইঙ্গিত। এইসব বড় বড় প্রযুক্তিগত পরিবর্তনের আলোচনা থেকে এবার একটু আমাদের প্রতিদিনের ব্যবহারের দিকে ফেরা যাক। এমন অনেক ফিচার থাকে যা আমরা হয়তো জানিই না। যেমন আমাদের সোর্সে একটা শিরোনাম হলো উইন্ডোজ 11-এ লুকিয়ে থাকা অদ্ভুত ও প্রয়োজনীয় 10 সুবিধা। হ্যাঁ, এটা আমাদের প্রায় সবার ক্ষেত্রেই সত্যি। এটা পড়েই আমার মনে হলো, আমি তো প্রতিদিন ঘন্টার পর ঘন্টা উইন্ডোজ ব্যবহার করি, কিন্তু এর কতটুকুই বা জানি। আর এটা কোনো দুর্ঘটনা নয়, বরং সফটওয়্যার ডিজাইনের একটা সচেতন সিদ্ধান্ত। এই স্ন্যাপ লেআউটসের কথা বললেন, আমি তো সেদিন এটা আবিষ্কার করে প্রায় লাফিয়ে উঠেছিলাম। এতদিন ধরে দুটো উইন্ডোকে পাশাপাশি সেট করতে গিয়ে যে পরিমাণ সময় নষ্ট করেছি, ভাবতেই অবাক লাগে। মনে হচ্ছিল আমার গাড়িতে একটা সুপার পাওয়ার বাটন ছিল যা আমি এতদিন দেখিনি। ঠিক এই অভিজ্ঞতার কথাই আমি বলছিলাম। উইন্ডোজ বা গুগল ম্যাপসের এই লুকানো ফিচারগুলো আসলে সফটওয়্যার ডিজাইনের একটা বড় ট্রেন্ডের অংশ। একে বলে প্রোগ্রেসিভ ডিসক্লোজার। প্রোগ্রেসিভ ডিসক্লোজার? হ্যাঁ, এর মূল ধারণা হলো ইন্টারফেসকে নতুন বা সাধারণ ব্যবহারকারীর জন্য যতটা সম্ভব সহজ ও পরিষ্কার রাখা। কিন্তু অভিজ্ঞ ব্যবহারকারীরা যখন আরও ক্ষমতা বা অপশনস চান, তারা যেন সেগুলো একটু খুঁজলেই পেয়ে যান। এটা আসলে ব্যবহারকারীর মনোযোগ এবং দক্ষতার মধ্যে একটা ভারসাম্য তৈরির চেষ্টা। অ্যাপল তাদের পুরো ইকোসিস্টেমে এই দর্শন খুব সফলভাবে ব্যবহার করে। আচ্ছা আচ্ছা। একই রকম আরেকটি খবর হলো গুগল ম্যাপস নিয়ে। শিরোনামটা হলো গুগল ম্যাপসকে আরও ব্যক্তিগত করার 5 সহজ উপায়। আমরা তো গুগল ম্যাপসকে শুধু রাস্তা চেনার জন্যই ব্যবহার করি, কিন্তু খবরটা বলছে এটি একটি পার্সোনালাইজড প্ল্যাটফর্ম। এটা কিভাবে কাজ করে? গুগল ম্যাপস শুধু আপনার বর্তমান অবস্থান দেখে না, এটি আপনার অতীতের যাতায়াতের ইতিহাস, আপনি কোন ধরনের জায়গা বেশি খোঁজেন, যেমন কফি শপ বা বইয়ের দোকান, এমনকি দিনের কোন সময়ে কোথায় যান, এই সব ডেটা বিশ্লেষণ করে। ও, এর উপর ভিত্তি করেই এটি আপনাকে পার্সোনালাইজড পরামর্শ দেয়। যেমন সকালে অফিসের পথে কোন রাস্তায় জ্যাম কম থাকবে, বা আপনার পছন্দের ধরনের নতুন কোনো রেস্তোরাঁ আশেপাশে খুলেছে কিনা। এই পরামর্শগুলো আপনার ডেটার উপর ভিত্তি করেই তৈরি হয়। কিন্তু এখানে তো ব্যক্তিগত তথ্যের সুরক্ষার একটা বড় প্রশ্ন চলে আসে। আমরা যত বেশি সুবিধা নেব, তত বেশি তথ্য দেব। এই সমীকরণটা কি একটু অস্বস্তিকর নয়? অবশ্যই। আর এখানেই তো সেই সূক্ষ্ম ব্যালেন্সটা, তাই না? সুবিধা বনাম গোপনীয়তা। ভালো খবর হলো গুগল বা অ্যাপলের মতো প্ল্যাটফর্মগুলো এখন ব্যবহারকারীদের হাতে আগের চেয়ে অনেক বেশি নিয়ন্ত্রণ দিচ্ছে। যেমন আপনি চাইলেই আপনার লোকেশন হিস্ট্রি বন্ধ করতে বা মুছে ফেলতে পারেন, আপনার অ্যাক্টিভিটি ডেটা কতদিন পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে তা ঠিক করে দিতে পারেন। মূল বিষয় হলো এই টুলসগুলো ডিফল্ট হিসেবে ডেটা সংগ্রহ করে, কিন্তু একজন সচেতন ব্যবহারকারী হিসেবে আমাদের জানা উচিত কিভাবে এই সেটিংসগুলো নিজের প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করে নিতে হয়। তার মানে প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করতে পারে, কিন্তু তার শর্তগুলো নির্ধারণ করার ক্ষমতা আমাদের হাতেই থাকা উচিত। একদম। তাহলে আজকের আলোচনা থেকে আমরা বেশ কিছু গভীর সংযোগ খুঁজে পেলাম। সব মিলিয়ে যদি দেখি, তাহলে মূল বিষয়গুলো কি দাঁড়ালো? আমার মনে হয় 4টে মূল বিষয় পরিষ্কার হয়েছে। প্রথমত, বাংলাদেশে প্রযুক্তির একটা দ্বিমুখী অগ্রগতি হচ্ছে। স্টারলিংকের মতো বিশ্বমানের অবকাঠামো আসছে, আবার একই সাথে উপজেলা পর্যায় থেকে ডিজিটাল দক্ষতার ভিত্তি তৈরি হচ্ছে। কিন্তু এর পূর্ণ সুফল পেতে হলে স্থানীয় কন্টেন্ট আর অনলাইন কমার্সের ইকোসিস্টেম তৈরি করাটা পরবর্তী বড় চ্যালেঞ্জ। ঠিক। দ্বিতীয়টা হলো হার্ডওয়্যার নিয়ে। হ্যাঁ, দ্বিতীয়ত, স্মার্টফোনের হার্ডওয়্যার এখন শুধু দ্রুত হওয়ার দৌড়ে নেই, বরং বিশেষায়িত হওয়ার দিকে এগোচ্ছে, যা গেমিং, ফটোগ্রাফি এবং এআই এর মতো নির্দিষ্ট কাজে অভাবনীয় পরিবর্তন আনবে। আর তৃতীয়ত, এআই এর জগতে ক্ষমতার একটা নতুন মেরুকরণ আমরা দেখতে পাচ্ছি। চ্যাট জিপিটির মতো বড় মডেলগুলো এখন প্রতিযোগীদের ডেটা সোর্সের উপর নির্ভরশীল হয়ে পড়ছে। এটা তথ্যের উৎস এবং এআই এর ভবিষ্যৎ নির্ভরযোগ্যতা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করেছে। একদম। আর সবশেষে আমরা দেখলাম যে আমাদের প্রতিদিনের ব্যবহার করা সফটওয়্যারের মধ্যেই অনেক ক্ষমতা লুকিয়ে থাকে। প্রোগ্রেসিভ ডিসক্লোজারের মতো ডিজাইন দর্শনের কারণে সেগুলো হয়তো প্রথম দর্শনে চোখে পড়ে না, কিন্তু একটু খুঁজলেই আমরা আমাদের ডিভাইসগুলোকে আরও ভালোভাবে ব্যবহার করতে পারি। প্রযুক্তি মানে শুধু নতুন কিছু কেনা নয়, যা আছে তার সর্বোচ্চ ব্যবহার করতে শেখাও প্রযুক্তিরই একটি অংশ। তাহলে আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই।
প্রযুক্তি একদিকে যেমন আমাদের জীবনকে সহজ করছে এবং বিশ্বকে সংযুক্ত করছে, তেমনি প্রতিটি নতুন উদ্ভাবন আমাদের ব্যক্তিগত ডেটা এবং পছন্দের ওপর আরও বেশি নিয়ন্ত্রণ নিচ্ছে। একজন ব্যবহারকারী হিসাবে এই সুবিধা এবং নিয়ন্ত্রণের মধ্যে ভারসাম্য রক্ষা করার সঠিক উপায় কি? এটা একটা বড় প্রশ্ন। যখন প্রযুক্তি আমাদের ডিফল্ট সেটিংস ঠিক করে দেয়, তখন সেই ডিফল্টকে চ্যালেঞ্জ করে নিজের শর্তে প্রযুক্তি ব্যবহার করার দায়িত্বটা আসলে কার? এই প্রশ্নটা ভাবার জন্য রইল।